এই নির্বাচন হবে একেবারে একের ফর নো রিজন। তারা সরকার নির্ধারণ করে বলতে পারে যে এই দল এত এতটি সিট পেয়েছে, আর এই দল অমুক অমুক লোক নির্বাচিত হয়েছে। এইটা যদি তাদের মধ্যে আঁতাত হয়ে থাকে তাহলে একটা নির্বাচন হবে। আর যদি আঁতাত না হয় তাহলে নির্বাচন হবে কিনা সেই সম্পর্কে আমার সন্দেহ। তখন যেটা হবে, তখন নির্বাচনটা আঁতাত যদি না হয়, আঁতাতটা ইনক্লুডিং প্রফেসর ইউনূসকে নিয়ে যে আমরা সরকার গঠন করব, আপনাকেও পজিশনে রাখবো, এই ধরনের একটা আঁতাত সম্ভাবনা আছে যে আপনাকে প্রেসিডেন্ট বানাবো, আমরা একজন প্রধানমন্ত্রী, একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হব, একজন স্পিকার হব, ঠিকঠাক করা হয়ে যায়। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, যিনি একজন অধ্যাপক, ডক্টরও বটে, ডক্টর ইন আ সেন্স পিএইচডি হোল্ডার, ডক্টর A.K. আব্দুল মোমেন। স্যার, আই Thank হোপ you. আপনি নিশ্চয়ই ভালো আছেন স্যার। বেঁচে আছি। জি, আমরা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু রেখেছি আপনারই একটি লেখার টাইটেল থেকে, যে কথাটি হচ্ছে প্রক্সি যুদ্ধ, জামাত এবং বিএনপির আঁতাত, অথবা তাদের মধ্যে একটি অ্যালাইনমেন্টের বিষয়ে আপনি বলতে চাইছেন। মোহন ভাই, আপনি এটাকে প্রক্সি যুদ্ধ বলছেন কেন, এবং জামাত এবং বিএনপির মধ্যে আঁতাত বিষয়টি আপনি যেটা বলছেন সেটা যদি একটু আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতেন। না, আমি যে জিনিসটি বুঝতে পারছি, যদি বিএনপি এবং জামাতের মধ্যে একটা আঁতাত হয় এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই আঁতাতে সায় থাকে যে তারা সরকার ভাগাভাগি করবে, তাহলে কোনো প্রক্সি যুদ্ধ হবে না। তাহলে এই নির্বাচন হবে একেবারে একের ফর নো রিজন। তারা সরকার নির্ধারণ করে বলতে পারে যে এই দল এতটি সিট পেয়েছে, আর এই দল অমুক অমুক লোক নির্বাচিত হয়েছে। এইটা যদি তাদের মধ্যে আঁতাত হয়ে থাকে তাহলে একটা নির্বাচন হবে। আর যদি আঁতাত না হয় তাহলে নির্বাচন হবে কিনা সেই সম্পর্কে আমার সন্দেহ। তখন যেটা হবে, তখন নির্বাচনটা আঁতাত যদি না হয়, আঁতাতটা ইনক্লুডিং প্রফেসর ইউনূসকে নিয়ে যে আমরা সরকার গঠন করব, আপনাকেও পজিশনে রাখবো, এই ধরনের একটা আঁতাত সম্ভাবনা আছে যে আপনাকে প্রেসিডেন্ট বানাবো, আমরা একজন প্রধানমন্ত্রী, একজন ডেপুটি প্রাইম মিনিস্টার হব, একজন স্পিকার হব, ঠিকঠাক করা হয়ে যায়, তাহলে কিন্তু যুদ্ধের আশঙ্কা কম। তবে এই আঘাত যদি না হয় তাহলে কিন্তু এই বর্তমান যে অবস্থা সেইটাকে দীর্ঘায়িত করার জন্য, প্রফেসর ইউনূসের রাজত্ব দীর্ঘায়িত করার জন্য একটি এই মায়ানমারকে নিয়ে, এই রোহিঙ্গাকে নিয়ে, এই যে করিডোর কিংবা এই সেন্ট মার্টিন, এইসব নিয়ে একটি আপনার সংঘাত হবে। সংঘাতটা আস্তে আস্তে হবে, কারণ এরা চাইবে, যারা যারা ওনাদের বসিয়েছে তারা চাইবে যে তাদের ওখানে একটা আধিপত্যটা বাংলাদেশকে লক্ষ্য করে না। বাংলাদেশ ওদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কন্টেইনমেন্ট অফ চায়না, চায়নাকে আটকাও, এই যে ইমার্জিং চায়না, তার ব্যবসা বাণিজ্য আটকাও। তো সেই জন্যে এই আমাদের সেন্ট মার্টিন, আমাদের বে অফ বেঙ্গল, আমাদের ইন্ডিয়ান ওশেন, আপনাকে বলেছি যে ইন্ডিয়ান ওশেনের চায়নার 86% অফ অল ট্রেড এই ইন্ডিয়ান ওশেনের মাধ্যমে আফ্রিকাতে যায়, এশিয়াতে যায়, দক্ষিণ আমেরিকায় যায়, সব জায়গায় যায়। তো এইখানে যদি সাপ্লাই চেইনসটাকে আপনার কন্ট্রোল করা যায়, এবং হুইচ ইজ পসিবল যদি আমাদের এই সেন্ট মার্টিনে একটা কন্ট্রোল অ্যান্ড কমান্ড মনিটরিং সিস্টেম চালু থাকে, টাইম টু টাইম ডিসরাপ্ট করা যেতে পারে। আর দ্বিতীয়ত, এই মায়ানমার এলাকায় চায়না প্রায় $1 বিলিয়ন ইনভেস্ট করেছে। বিরাট এই আপনার ডাইরেক্ট এনার্জি রিসোর্স থেকে নেবে, তাছাড়া একটা নতুন পোর্ট করেছে। এইগুলো ডিস্টারবেন্স করার জন্য তারা চাইবে যে কন্টেইনমেন্ট অফ চায়না। তখন এই যে প্রক্সি যুদ্ধের কথা বলছি, এই প্রক্সি যুদ্ধ যদি শুরু হয়, তারা চাইবে ওখানে একটা রাষ্ট্র তৈরি করা, এবং সেটা সহজ হবে না, কারণ চায়না সহজে ছাড়বে না।
এবং রাশিয়ানরাও চায় এই এলাকা পশ্চিমা মুক্ত থাকবে। তো এই সব ঝগড়ার মধ্যে একটা যুদ্ধ শুরু হবে এবং তখন আমাদের দেশ হয়তো সেই প্রক্সি যুদ্ধটা এগিয়ে নিয়ে যাবেন এবং যার ফলে দেশের 12টা বেজে যাবে। ক্ষতিগ্রস্ত হবে মায়ানমার, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হবে থাইল্যান্ড, আশেপাশের দেশগুলো এবং আমাদের এশিয়া দেশ যেগুলো মোটামুটিভাবে উন্নত, সাউথ কোরিয়া বলেন আর জাপান বলেন, তারা কিন্তু ধাক্কা খাবে, যেটা ইউরোপে হয়েছে। দেখেন ইউরোপে এই প্রক্সি যুদ্ধ শুরু হয়েছে ইউক্রেন রাশিয়ার, কিন্তু জি বাকিরাও কিন্তু বেশ কষ্টের মধ্যে আছেন। তারা আপনার দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ইউরোপের শনৈশই উন্নতি, কারণ তার মধ্যে সৌহার্দ্য ছিল, শান্তি ছিল, কোনো যুদ্ধ বিগ্রহ ছিল না। অন্যান্য জায়গায় যুদ্ধ করেছে কিন্তু নিজের এই ইউরোপে কোনো যুদ্ধ করে নাই। কিন্তু এই ইউক্রেন যুদ্ধের পরে ইউরোপীয়, আমাকে জার্মান ফরেন মিনিস্টার বলেছিলেন যে দেখেন আমরা রাশিয়ার থেকে যে এই সিস্টেমটা ডেভেলপ করেছি তার ফলে আমাদের এনার্জির শর্টেজ আর কোনোদিন হতো না, কিন্তু আমরা যেহেতু ন্যাটোর লোক, আমাদের এই এই রাশিয়ার সম্পর্ক ছিন্ন করতে হলো, এতে আমাদের ক্ষতি, ইন দ্য লং রান উই উইল বি সাফারিং। তবে এইটা আমাদের আদর্শগত অবস্থান। তো আমি যেটা দেখি, যদি আঘাত না হয় জামাত, বিএনপি এবং প্রফেসর ইউনূসের মধ্যে, তাহলে কিন্তু সংঘাতের লক্ষণ আমি দেখি এবং সংঘাতটা দীর্ঘমেয়াদী হবে। ইন্ডিয়া ওখানে, তারাও যথেষ্ট কালাগান ভ্যালিতে যথেষ্ট খরচ করেছে, তারাও চাইবে না ছেড়ে দিতে এবং তারাও চাইবে না তাদের মণিপুর এগুলো চলে যাক, নতুন একটা দেশ হোক। তখন ওইখানে সংঘাতটা শুরু হবে। আর আমার ভয় হয় ইন দি প্রসেস বাংলাদেশ তার খাগড়াছড়ি, তার কক্সবাজার, এমনকি চিটাঙ্গ অন্য দেশে চলে যায় কিনা, এগুলো ভয়, আশঙ্কা। আমরা যাতে এটা না হয় সেই জন্যই আমাদের প্রস্তাব হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, যাতে এই অনিশ্চয়তা আর বাড়ে না, কমে, দেশের মানুষের মঙ্গল হয়। কারণ প্রক্সি যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমাদের যে স্বপ্ন, সেই 2030 সালের মধ্যে ক্ষুধামুক্ত বাংলাদেশ, 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ, ওগুলো সব বেঁচতে যাবে। সেই জন্য বাংলাদেশিদের জন্য, এটা কে সরকারে আসলো ইট ইজ নট ইম্পর্টেন্ট, শেখ জি হাসিনার আওয়ামী লীগ সরকার আসলো আর না ইউনূস সরকার আসলো, জি ইম্পর্টেন্ট ইজ মাই কান্ট্রি। দেশটা তলানিতে যাতে না যায়, এইটাই হচ্ছে মুখ্যম বিষয়। এবং সেই ক্ষেত্রে সবাইকে আমার মনে হয় সোচ্চার হতে হবে। জিনিসগুলো আমি যেভাবে চিন্তা করেছি অন্যরা হয়তো সেইভাবে চিন্তা না করতে পারেন, কিন্তু আমি দেশের ভবিষ্যৎটা যে একটা আপনার ল্যান্ড অফ অপরচুনিটি, সেইটার মধ্যে আমি একটা বড় ব্যাঘাত দেখতেছি। ভাইব্রেন্ট ইকোনমি, এটা অতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ভাইব্রেন্ট ইকোনমি আর নো লঙ্গার ভাইব্রেন্ট, এখন হাহাকার শুরু হচ্ছে। সেই কারণেই আমাদের বক্তব্য যে মানুষকে সোচ্চার হতে হবে এবং দেশে শান্তিপূর্ণ গ্রহণযোগ্য সবাইকে নিয়ে নির্বাচন। ডেমোক্রেসির হচ্ছে মানুষকে নিয়েই। আর যদি ডক্টর ইলেকশন হয়, আগে বানানো একটা, তাতে দেশের অনিশ্চয়তা দূর হবে না এবং অনিশ্চয়তা দূর না হলে দেশটা তলানিতে চলে যাবে। এইটাই, এবং মানুষের বড় কষ্ট হবে। দেশবাসী দেখেন আফগানিস্তানে মানুষের কি কষ্ট হয়েছে, দেখেন সিরিয়াতে মানুষের কি কষ্ট হয়েছে। হ্যাঁ, অন্যদিকে দেখেন লিবিয়াতে একটা উন্নত দেশ, মোটা ভালো ছিল, তাদের কি দুরবস্থা হয়েছে। সুতরাং এগুলো চক্ষু মিলিয়ে খুলে দেখেন এবং দেশের মাতৃকা যদি ভক্তি থাকে, দল বল বাদ দিয়ে আপনি চিন্তা করেন দেশটাকে স্থিতিশীল কিভাবে করে, এবং স্থিতিশীল করতে হলে সব দলের মতের লোককে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমার দৃষ্টিতে মনে হয় অনলি সলিউশন। এবং তাছাড়া আমার কাছে মনে হচ্ছে যে আমরা বড় কষ্টের মধ্যে থাকব, সবাই বড় কষ্টের মধ্যে থাকবে, দেশবাসীর ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। জি, মোমেন কথা ভাই আপনি শুনছি। বলছিলেন, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার হ্যাঁ, কথা। মোমেন ভাই আপনি বলছিলেন ভাইব্রেন্ট ইকোনমি আর থাকবে না, সেটা অলরেডি ইজ অ্যাট রিস্ক। আপনি
আপনি একজন সাবেক মন্ত্রী, আপনাদের শাসনামলে যেইটুকু আসলে রিজার্ভ কিংবা অর্থনৈতিক অবস্থা আপনারা বাংলাদেশকে রেখেছিলেন 2024 পর্যন্ত, 2024-এর জুলাই পর্যন্ত, এরপরে বিগত 16 মাসে এখন পর্যন্ত অর্থনীতির কি অবস্থা? কারণ বর্তমান প্রশাসনের কাছ থেকে আমরা একবার শুনি যে আওয়ামী লীগ অর্থনীতির অবস্থা ভালো জায়গায় রেখে গিয়েছিল, আবার শুনি যে না, এটার খুবই ধ্বংস ও পরিণতি, খুবই অবস্থা, এবং অদ্ভুত ভাবে তারা বলতে চায় 1971 সালের সঙ্গে তারা আসলে মিলাতে চায় যে একটি যুদ্ধ পরবর্তী অবস্থায় বঙ্গবন্ধু যখন দেশ গঠনের অবস্থা তৈরি করেছিলেন তখন অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো তারা এখন বলতে চায় 24-এর এই তথাকথিত একটি জঙ্গি অভ্যুত্থানের পরবর্তী দেশের নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানে অর্থনৈতিক কিছু দুরবস্থা থাকবে, যদিও এটা আমার বোধগম্য নয়। আমি খুবই ছোট একজন মানুষ, আমার অত লেখাপড়া নেই। দেখে তো দেখেন আপনার কাছ আসলে, থেকে আমি একটু জানতে হ্যাঁ, চাই। জি স্যার, জি। আমাদের দেশে কোনো এই 24-এ কোনো যুদ্ধ হয়নি। 24-টা উত্থান হয়েছে খুব মেটিকুলাস ডিজাইন করে। ডাকাতরা হঠাৎ করে সরকার দখল করেছে এবং জি, তারা যেসব তথ্য দেয় সেগুলো সবই মিথ্যার ফুলঝুরি। আমি আপনার প্রথমত বলি যে কতজন লোক মারা গেছে। আমি এই প্রথম আলো, ডেইলি স্টার এবং সমকাল, তারা প্রত্যেক দিন, আমি তখন আমেরিকায় ছিলাম যখন ওই আপরাইজিং হয়, হ্যাঁ, আমি বাংলাদেশে ছিলাম না, তো সেইখানে বসে আমি প্রত্যেক দিন এদের ওয়েবসাইটে নিউজ দেখতাম। প্রতিদিন তারা কতজন মারা গেছে তার তথ্য দিত। আমি সেইগুলো যোগ করে দেখলাম যে তিনটা পত্রিকায় মোটামুটি সমান, যে 16ই জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার পতন পর্যন্ত 329 জন লোক মারা গেছে, সর্বমোট 329 জন। আর শেখ হাসিনার পতনের পর 5ই আপনার অগাস্ট থেকে 8ই অগাস্ট 328 জন মারা, এই সর্বমোট 657 জন মারা গেছে। এই পত্রিকাগুলোতে প্রতিদিন বের হয়েছে এগুলো। হুম, তো সেই হিসাবে এই যে 1400 আর 1500 যে ঝকমারি, সেটা একেবারে বানোয়াট। কারণ প্রথম যে ইউএন যে রিপোর্টটা করে, প্রাথমিক রিপোর্ট, তখন সেইখানে তারা বলেছিল 650 লোক এর মতো মারা গেছে। মারা কিন্তু শুধু সরকার মারে নাই, সরকার মেরেছে এবং প্রাইভেট শুটার্স যারা এই দখলদার তারাও মেরেছে। তারপরে সরকারের হেলথ মিনিস্টার অ্যাডভাইজার তথ্য দিলেন, উনি বললেন 834 জন মৃত্যু পাওয়া গেছে। কিন্তু এই 834 জনের মধ্যে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছে, নর্মাল মারা গেছে। তার মধ্যে একবার বের হলো 52 জন আবার জীবিত, তারপর বের হলো আরো 21 জন জীবিত। তাতে দেখা যায় যে এই তথ্যটা, এই যে 1400 কত, আসলে এটা ওই 650-র মধ্যে। 1400টা কিভাবে আসলো? ইউএন যখনই রিপোর্ট করে, তারা জি, সিরিয়াতে 1400 বলেছে, তারা লিবিয়ার উত্থানে 1400 বলেছে, জি, তারা আপনার বিভিন্ন এই ইরাকের এই 1400 বলেছে। তো তাদের একটাই গদবাঁধা নাম্বার আছে। আর প্রফেসর ইউনূস সাহেবের সাথে ওনার বন্ধু বোলকার তুক যখন আলাপ করলেন, তখন উনি হয়তো 1500-র কথা বলেছেন, বোলকার তুক উনারটাই তুলে দিয়েছে। বোলকার তুক যে রিপোর্টটা দিলেন, এটা ইউএন এর রিপোর্টটা, এটা ওনার জি, রিপোর্ট। উনি ওনার এবং ব্যক্তিগত রিপোর্ট। বাংলাদেশ সরকার মিলে এই রিপোর্টটা করেছেন। জি, কারণ এইটার জন্য কোনো রিজলিউশন, ইউনিয়ন নিয়ম হলো একটা রুলস অফ প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হলো কোনো দেশে যদি আপনার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে হয়, একটা কান্ট্রি স্পন্সর করবে, রিজলিউশন হবে, তারপরে এক্সপার্ট পাঠাবে। এক্সপার্টের সময় বিভিন্ন কান্ট্রি বলবে আমার মুখ লোকরে নিয়ে যাও আমার, তখন চিফ হিউম্যান রাইটস কমিশনার সাহেব একটি এক্সপার্ট লোক পাঠাবেন। এক্সপার্ট লোক যখন তৈরি করবে, তৈরি করার জন্য একটা বাজেট তৈরি হবে। ইউএন কোনো বাজেট দেয়নি, ইউএন আমাকে বলেছেন তারা কোনো বাজেট জন্য কোনো রিকোয়েস্ট পান নাই, তারা কোনো বাজেট দেন নাই। এবং এই যে ডকুমেন্টটা তৈরি হলো, সেই ডকুমেন্টে ইউএন এর কোনো ডকুমেন্ট নাম্বারও নাই, এইটার জন্য কোনো ডিবেটও হয় নাই। এইটা ইউএন হিউম্যান রাইটস কমিশনের জানেও না। এটা বোলকার তুক, চিফ আপনার হিউম্যান রাইটস কমিশনার, উনি আর ইউনূস সাহেব মিলে। আর দ্বিতীয়ত, যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গেলে, তখন বাংলাদেশে ওদের অনেকেই আপনার বলেছিল যে আমাদের তথ্যটা নেন। তারা কারো তথ্য নেন না, তারা শুধু সরকার এবং তাজুল সাহেব যা দিয়েছেন সেই
তাদের লোকের সাথে আলাপ করে। সুতরাং এই রিপোর্টটা একেবারে অগ্রহণযোগ্য। এতে ইউএন এর আপনার গ্রহণযোগ্যতা খর্ব হয়েছে বলে প্রথমে এটা। তারপরে যেমন বিভিন্ন সরকার বিভিন্ন কমিশন করলেন, রিপোর্ট বের করলেন, তারা অর্থনীতি সম্পর্কে যে একটা ডাহা মিথ্যা তথ্য দিলেন। দেখেন শেখ হাসিনা সরকারে সেই 15-16 বছর তাদের সময়ে অর্থনীতিটা একটা সম্ভাবনা ছিল, মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আসুক, এবং তার ফলে দেশের অর্থনীতি অনেক ভালো। আমাদের অর্থনীতির 3টা বড়, একটি হচ্ছে এগ্রিকালচার সেক্টর, আরেকটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, আর অন্যটা হচ্ছে গিয়ে প্রবাসীদের ইনকাম। আপনার শেখ হাসিনার সময়ে আমাদের জিডিপি গ্রোথ আপনার আপনার অ্যাভারেজ গড়ে 6.6%, আর বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে এটা 3.3, অর্ধেকে নেমে গেছে, অর্ধেকে নেমে গেছে। বার্ষিক আয় জিডিপিটার গ্রোথ রেট কমে গেছে অর্ধেকে। নট অনলি দ্যাট, শেখ হাসিনার সময়ে আপনার বাংলাদেশের অর্থনীতি কোথায় $90 বিলিয়ন ছিল, সেইখান থেকে $478 বিলিয়ন, অভাবনীয় সাফল্য। এবং দেশে আপনি দেখছেন তখন সারা দেশে উৎসাহ ছিল। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে দুর্বলতা ছিল, ব্যাংকিং সেক্টরের দুর্বলতা ছিল, সেগুলো আমরা বারবার তুলে ধরেছি। কিন্তু বর্তমানে যে অবস্থা, ব্যাংক সেক্টর পুরোপুরি ব্যাংকরাপ্ট, কয়েকটা নতুন ব্যাংকগুলোর জমা করে লোক টাকা পায় না, নতুন করে ব্যাংক তৈরি করতেছেন। আপনার স্টক মার্কেট টোটালি কলাপস, কোনো ব্যবসা ট্যাবসা নাই। আপনার মানুষের দৈনন্দিন জীবনের আয় কমে গেছে, এগুলো সত্যি কথা। এগুলো আপনার লোককে জিজ্ঞেস করেন, আগে যে 800 টাকা পেত দেইনি, সে এখন 200 টাকার বেশি পায় না। তারপরে শেখ হাসিনার, আমি এটাকে শেখ হাসিনা ইকোনমিক্স নট বনায় বলছি না, তথ্য নির্ভর তথ্যতে বলছি। তো ওনার দুটো প্রধান লক্ষ্য ছিল, একটা দেশের উন্নয়ন, জিডিপি গ্রোথ, তা বঙ্গবন্ধুর স্বপ্ন সেটা অর্জন করবেন, সেই জন্যে উনি জিডিপির গ্রোথ বাড়াতে চেয়েছেন। আর আরেকটা ছিল যে সাধারণ লোকের মঙ্গল কামনা। সেই জন্য তিনি বিভিন্ন রকম অনুদান শুরু করলেন, মুক্তিযুদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বেকার ভাতা, ল্যাকটেটিং মাতার ভাতা, কত রকমের ছেলে মেয়েদের, বিশেষ করে মেয়েদের জন্য উপবৃত্তি প্রত্যেকে পেত। তারপরে যারা অতি দরিদ্র, তার 50 লক্ষ পরিবারকে উনি প্রতি মাসে বিনা পয়সায় খাওয়ার দিতেন। আর বাকি 1 কোটি লোকরে সস্তায়, ইউক্রেন যুদ্ধের পরে জিনিসপত্রের দাম বেড়ে গেল, সস্তায় টিসিবির মাধ্যমে খাওয়ার দিতে। তারপরে এই বিভিন্ন ভাতার কারণে আমাদের দেশের দারিদ্রটা অভাব অনুমান কমে। কোথায় 2006 সালে দারিদ্র সীমা ছিল 42%, তা কমে গিয়ে 17%। 2023-এ আপনার কিসে ছিল, 22-এ ছিল 18.6%, সেটা 23-এ কমে গিয়ে আপনার 17%। আমরা দারিদ্র্যমুক্ত দেশ হওয়ার আশা করেছিলাম 2041 সালের মধ্যে। এই যে অভাবনীয় সাফল্য, এখন দারিদ্র বিভিন্ন তথ্য মধ্যে 25-28%। বলা হচ্ছে শেখ হাসিনার সময় দরিদ্র লোক ছিল 3,40,00,000, এইটা এখন বেড়ে 6,20,00,000-তে যাচ্ছে। এগুলো আমার বক্তব্য না, ইন্টারন্যাশনাল পাবলিকেশন থেকে বলছি। সরকার বহু মিথ্যা কথা বলে, এটা আমার কাছে খুব দুঃখ। আমরা যখন সরকারে ছিলাম, আমরা মিথ্যাকে কখনো প্রশ্রয় দিইনি। আমার বিরুদ্ধে গেলেও আমরা মিথ্যাটাকে, আপনার সত্য জিনিসটাকে কখনো লুকানোর চেষ্টা করিনি। হ্যাঁ, যেগুলো ভালো খবর সেগুলো বেশি করে বলার চেষ্টা করেছি, কিন্তু সত্য কখনো। কিন্তু এই সরকারের একটা বড় রকমের যে হচ্ছে, সত্যকে সবসময় মিথ্যা। ইউনূস সাহেব বিশেষ করে আমার খুব দুঃখ লাগে, ওনার সাথে আমি বহুদিন কাজ করেছি, উই ওয়ার ভেরি ক্লোজ টুগেদার। আমরা ওনাকে অনেক কিছু সাহায্য করেছি। 96 সালে ওনার মাইক্রো ক্রেডিটে আমি ওনাকে সবচেয়ে বেশি সাহায্য, শেখ হাসিনাকে সেইখানে এই মাইক্রো ক্রেডিট আনার জন্য আমার বিশেষ অবদান। উনি আমাকে ফোন করেছিলেন কোথায়, মালয়েশিয়ার থেকে, যে শেখ হাসিনা যদি ওনার মাইক্রো ক্রেডিট সম্মেলনে না আসে তাহলে ওনারটা বেঁচে যাবে, হিলারিও আসবে না, কুইন সোফিয়া আসবে না। আমি তখন শেখ হাসিনাকে বললাম যে আপনি আসেন, হ্যাঁ, কারণ এইটা না আসলে এটা একটা বড় বাংলাদেশের অর্জন, আসেন।
তো উনি বললেন যে দেখেন আমার রাষ্ট্রদূত আমাকে না করেছে, বলেছে এই সময় গেলে আমার সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট কংগ্রেসম্যান সিনেটর করতে পারবে না, আর প্রেসিডেন্ট ক্লিন্টন সাহেব আমাকে দাওয়াত দেননি, এই অবস্থায় গেলে মিডিয়া আমার বিরুদ্ধে কথা বলবে। আমি এই জন্য ওনার সাথে আলাপ টালাপ করে যখন ব্যর্থ হলাম, তখন ওনার জন্য আমি এই বস্টন ইউনিভার্সিটি পিএইচডি প্রোগ্রামের আয়োজন করলাম। তারপর ওনাকে ফোন করলাম যে আপনাকে পিএইচডি প্রোগ্রাম দিবে বস্টন, এটা পিএইচডি ডিগ্রি দিবে। তখন উনি বললেন যে হ্যাঁ আমি পাস টাস করেছি কিন্তু কোনোদিন সার্টিফিকেটটি পাইনি, এটা খুব ভালো জিনিস বলেছেন, আমি অবশ্যই আসবো। আমি বললাম আপনি ওয়াশিংটনে এসে উদ্বোধন করে সোজা বস্টন চলে আসবেন, আর এসে আপনি আপনার এই ডিগ্রিটা নেবেন, একটা আপনার জন্য, এটা দেশের জন্য একটা বড় গর্বের বিষয়। তখন উনি রাজি হন। সেই ইউনূস সাহেব, যাকে আমি এত সাহায্য করি, বিভিন্ন অ্যাওয়ার্ডের জন্য ওনাকে রিকমেন্ড করেছি, কিন্তু ইদানিং ওনার ব্যবহারটা দেখি বড় উল্টো, এত মিথ্যা ফুলজুরি দেন। শুধু উনি যে তথ্যগুলো দিচ্ছেন, আসলে দেশে তো যুদ্ধ হয়নি, সেইটা সেই 71 সালে কোথায় আমরা 9 মাস বিতাড়িত ছিলাম, পুরো দেশটা ধ্বংস হয়ে গেছে, কেউ ফলাতে পারে নাই, এগুলো তো কিছুই হয়নি। কিন্তু এরা, আমি আমি আই এম ভেরি স্যাডেন যে আমাদের সিপিডির দেবপ্রিয় কিভাবে, আমি ওনার রিপোর্টটা পড়ার চেষ্টা করেছি, বাট আই ওয়াজ ভেরি শকড যে ওনার তথ্যগুলো সব আপনার কাল্পনিক। এবং জাহিদ সাহেবও যেখানে অনেকগুলো লিখেছেন কিন্তু মাঝখানে দিয়ে ছেড়ে দিয়েছেন। আমি আই ফিল গুড দ্যাট টাইম টু টাইম সালাউদ্দিন সাহেব সত্য কথা বলে, সে বলে যে অর্থনীতিটা যত খারাপ, হ্যাঁ শেখ হাসিনার সময় ব্যাংকিং সেক্টরে একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল এবং গভর্নমেন্ট ওয়াজ ভেরি কনসিয়াস অ্যাবাউট ইট, এটা কিভাবে আটকানো যায়। বাট ইকোনমি ওয়াজ ডুইং এক্সিলেন্ট, বিকজ মানুষের মধ্যে একটা জাগরণ ছিল। এখন ইকোনমিক তলে দেখেন 393টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কারণটা কি? সরকার ওদের ডলার দেয় না, তারা তাদের র মেটেরিয়াল কিনতে পারে না, ইলেকট্রিসিটি পায় না, দামও বাড়ায় দিয়েছে। এবং অধিকাংশ ব্যবসায়ীর সাথে আমার সাথে যাদের আলাপ হয়েছে, তারা বলে যে আমার ফ্যাক্টরি তো পড়ে আছে অলস হয়ে, কারণ সরকার আমাকে ডলার দেয় না জিনিস কেনার জন্য। কারণ সরকার রিজার্ভ বাড়ানোর একটা যতে আছে, একটা পাগলামিতে আছে যে রিজার্ভ বাড়াইলে সে খুব খুশি হয়ে যায়, তারপরে ডলার ছাড় দেয় না, না দেওয়ার ফলে লোকরা তাদের, কারণ আমাদের অধিকাংশ ইন্ডাস্ট্রি ইজ আপনার র মেটেরিয়াল বিদেশ থেকে আনতে হয়, তার ফলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর এই মব কৃষি, আপনার ইউনূস সাহেবের সরকারের প্রধান যেটা আমি দেখি একটি হচ্ছে মবক্রেসি, আপনার নৈরাজ্য, যখন তখন যে ইচ্ছা যারে তারে মারে ধরে খায় ফেলে, চাঁদাবাজি করে, সরকার নির্বিকার, মনে হয় দেশের কোনো সরকার নাই, লোকরে মেরে ফেলে, সরকার নির্বিকার, এইগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। এই যে আপনার মাইনরিটি ছেলেকে জ্বালায় মিডিয়েবল এই যে মতো মেরে ফেললো, সরকার নির্বিকার। এই ধরনের সরকার আপনি চান? সরকার হ্যাজ টু বি অ্যাক্টিভ, কিন্তু এই সরকার তো একেবারে নির্জীব। এবং যেটা তিনি এন দ্য প্রসেস হচ্ছে কি, দেশের জঙ্গিবাদ, এই নৈরাজ্য মাথা ছাড়া দিয়েছে। আমার ভয় হয় জঙ্গিরা, তাদের কোনো দেশ নাই, তাদের কোনো ধর্ম নাই, তারা শুধু অকল্যাণ ডেকে আনতে পারলেই খুশি, এইটাই তাদের মূল লক্ষ্য। আমাদের দেশে জঙ্গির উত্থান যেভাবে বেড়েছে, জঙ্গিগুলো জেল থেকে বেড়ে দিয়েছেন, এরা কনভিক্টেড টেররিস্ট, তাদের ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার ফলে এবং এই জঙ্গিরা তাদের পুরনো সম্পর্ক বৃদ্ধি করে দেশটাকে তলানিতে নিয়ে যাবে। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল নয়, এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই অবস্থার পরিবর্তন দরকার। এই জন্যই আমরা দেশের জনগণকে বলি যে আপনারা, এই আওয়ামী লীগ সরকারের যে সব ভালো ছিল এমন না, আমাদের দুর্বলতা ছিল বিভিন্ন ক্ষেত্রে, এবং দুর্বলতা আপনারা বললে তখন সরকার শুনতো। আর এখন তো সরকারই বেকার, কার কথা কোনো শুনে না। তো এই করে আপনি দেশটাকে শেষ করে দিবেন। এমনিতে আমরা তলাবিহীন জুড়ি ছিলাম শেখ হাসিনার এই সরকারে, তাকে যতই গালি দেন, এই সরকারে একটা বাংলাদেশের একটা অবস্থান, উন্নত অবস্থানে ছিল। আমরা লাস্ট ইয়ার 2023-এ প্রায় 11 লক্ষ লোককে বিদেশে চাকরির জন্য পাঠিয়েছিলাম। আমি বর্তমানে তথ্য জানি না, তবে শুনেছি যে এখন আর লোকজন যায় না। আমি একটা কথা বলতে পারি, ফেরত ইউনাইটেড আরব পাঠাচ্ছে মোমেন আমিরাতে ভাই।
ইউনাইটেড আরব এমিরেটের কথা আমি বলতে পারি, যে আমি সেইখানকার পররাষ্ট্রমন্ত্রী, যাকে আমি আগে চিনতাম, বললাম যে তুমি আমার লোকগুলোকে নাও। তখন সে বলল আমার লোকগুলো খুব ভালো, এই কাজ টাজ করতে পারে, হমক টমক। উনি বলল যে দেখো মাই ফ্রেন্ড, আমার দেশে 7 লাখ তোমার বাংলাদেশি আছে, আর ভারতের আছে 70 লাখ, 10 গুণ বেশি। কিন্তু আমার জেলে 70% হচ্ছে তোমার দেশের লোক। আমি বললাম তার মানে কে? সে বলে তোমার দেশের লোক খুব ইগোইস্টিক, তারা খুব ভাবাবেগে চলে, যার ফলে তখন সে একটা গল্প বললো। তার একটা হাউজিং এলাকায় কিভাবে প্রায় 150 জন বাঙালিকে ওরা মারামারি করার ফলে, তখন বললো যে তুমি আমাকে একটা অঙ্গীকার দাও, তুমি যদি প্রমিস করো যে লোকগুলো আমি জেলে ঢুকিয়েছি তোমার লোকগুলো, তুমি সেগুলো নিয়ে যাবে, তোমার দেশে গিয়ে তাদের জেলে রাখবে। আমি বললাম যে অনেকেই তো বিচার টিচার ঝামেলায় জেলে, বলে ওগুলো তুমি ছেড়ে দিও, কিন্তু যারা আমার কোর্ট কনভিকশন করেছে তুমি তাদের নিয়ে তোমার দেশের টেনিয়রটা কমপ্লিট করবে, তাহলে আমি তোমাকে এই অ্যালাউ করবো, ভিসা দেবো। আমি রাজি হলাম। এই ইউএই ভিসা দেওয়া শুরু করলো। আর ভিসা আমাদের লোক ইউএতে গিয়ে সবাই থাকে না, ওখান থেকে তারা বুলগেরিয়া যায়, আপনার কিসে যায়, ইউরোপে যায়, ইটালিতে যেতে চায়, সেই মাল্টাতে যায়, বিভিন্ন জায়গায় ওখান থেকে যায়। হ্যাঁ, ওখান থেকে আপনার ইজিপ্ট যায়, ওখান থেকে লিবিয়া যায়। তো জি। সেই কারণে অনেক লোক ওখানে রাজি হলো। এখন আবার সেটা বন্ধ হয়ে গেছে, এটা আবার বন্ধ। আমার ভয় লাগে যে আমাদের মানুষের ভবিষ্যৎটা কি হবে, এটা আমার খুব দুঃসন্ত। মানে আমি তো আর বিগ বিগ রাজনীতিবিদ নই, আমি একজন শিক্ষক এবং গবেষক। তা আমি এগুলো দেখলে পরে আমার খারাপ লাগে যে দেশটা ঠিক মতো চলছে না, ভুল পথে চলছে। সরি, আমি লম্বা বলে ফেলেছি। একদম একদম ঠিক আছে। মোমিন ভাই, এখানে একজন লিখেছে বাংলাদেশে কবে সনাতনী হত্যা বন্ধ হবে, এটা নিয়ে আমি একটু দর্শকদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চাই, তারপরে আপনার কাছে প্রশ্নে আসবো। জুলাই অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন। তিনি এসআই সন্তোষ চৌধুরী। 5ই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে, আর ও একাই রয়ে গেছিল। সেদিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা হই, আমার অনবরত প্রশ্ন জাগে, সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো। আমার পরিচয়টা দিই, আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম জানতে। এখানে আমরা ভিডিওতে মোহন ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনার ভিডিও চলে গিয়েছে। কেন? আপনার ভিডিওটা অফ হয়ে গিয়েছে। ওকে, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি মোহন ভাই। কিন্তু আমি মোহন ভাই সম্ভবত আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আসলে আমাদের যে এসআই কে হত্যা করা হয়েছে সন্তোষ, তার ব্যাপারেই ওনার কাছে পরবর্তী প্রশ্নটি করতাম। আমরা এই মুহূর্তে বাংলাদেশে ভয়ঙ্কর সনাতন ধর্মের মানুষের উপরে অত্যাচার বেড়ে যাওয়া দেখতে পাচ্ছি, যেটা আসলে খুবই অ্যালার্মিং। কিছুদিন আগে অমৃত মণ্ডল, তার আগে দীপুচন্দ্র দাস, এবং তারপরে আর একজন ফার্মাসিস্ট এবং ডাক্তারও বটে, তাকে আসলে স্ট্যাব করার পরে আগুনে পুড়িয়ে হত্যা করারও আসলে চেষ্টা করা হয়েছে। শুধু একটি ঘটনা না, রংপুরে সম্ভবত জমি দখল করার চেষ্টা করা হয়েছে কিছুদিন আগে। আমি এই 2 দিন আগে সম্ভবত এরকম একটি নিউজ আমি দেখলাম। একের পর এক ঘটনা 2024-এর জুলাই আগস্টের পর থেকে আহ সনাতনী কিংবা সংখ্যালঘু যারা রয়েছে তাদের উপরে কিছু নিপীড়ন নিষ্পেষণ হয়, কিন্তু 2024-এর জুলাই আগস্টের পর থেকে যে পরিমাণ আমরা এই হিন্দু নির্যাতন দেখছি এবং সনাতন ধর্মের মানুষদের উপরে আসলে অত্যাচার দেখছি, নির্যাতন দেখছি, এটা ভয়াবহ রকমের অ্যালার্মিং।
এটা আসলে কেন হচ্ছে, যেখানে এইখানে মাত্রই একটি ছেলেকে আমরা বলতে শুনলাম যে আসলে গর্বের সাথে বলছে যে আহ, তিনি হবিগঞ্জের যে থানা পুড়িয়ে দিয়েছে, হত্যা করেছে। এখানে আসলে আমি বলবো যে দর্শকরা, আপনারা যারা শুনছেন দেখছেন, এখানে চিন্তার একটি বিষয় রয়েছে যে যারা এই তথাকথিত, যেটা মোহন ভাই একটু আগে বললেন যে এটা কোনো আসলে রেভলিউশন ছিল না, এরকম কোনো কিছু ছিল না, এটা একটা জঙ্গি মৌলবাদের উত্থান, যেখানে আসলে ছাত্রদের আবেগকে ব্যবহার করে আন্দোলনটাকে আসলে বা এই অভ্যুত্থান বা যেটাই বলি না কেন তথাগত, সেটাকে আসলে নিয়ে যাওয়া হয়েছে বাংলার মানুষের আবেগকে আসলে ব্যবহার করে। এখানে আমি যে প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাইছি, মোহন ভাই জয়েন হওয়ার আগে আগে আমি সেটুকু বলতে চাই যে আহ তাহলে কারা এই আহ আন্দোলনটিকে পরিচালনা করেছে, যেখানে আমরা অনেকগুলো ভিডিও, অনেকগুলো কথা এখন একের পর এক শুনতে পাচ্ছি, যেখানে তারা নিজেরাই স্বীকার করছেন, যারা বলছেন যে তারা খুব গর্বিত, আহ, আহ, জেল থেকে বিভিন্ন জঙ্গি এবং তাদেরকে আহ রিলিজ করার জন্যই তারা নাকি এই আন্দোলন করেছেন। তো এখানে আসলে একটা বিশাল প্রশ্ন থেকে যায় যে তাহলে আসলে বাংলাদেশে কি ঘটেছে 2024 সালে? যারা বুঝতে পারেন তারা ঠিক আছে, কিন্তু যারা এখনো বুঝতে পারছেন না, তেমন যারা দর্শক এখানে রয়েছেন, আপনারা একটু ভাবুন বিষয়গুলো কেন আসলে। এখন দেখা হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমি শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি হ্যাঁ, আপনাদের। শুনতে পাচ্ছি, মনোহর ভাই, থ্যাংক ইউ। আপনি আই একটু এম আগে সো একটি সরি। ভিডিও, নেক্সট ওকে, আপনি একটু আগে নিশ্চয়ই একটি ভিডিওতে দেখতে পেলেন যে সংখ্যালঘু একজন এসআই যার নাম সন্তোষ, তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এবং তার পরবর্তী যিনি সগৌরবে আসলে বলছেন, হবিগঞ্জ থানার মধ্যে বসেই বলছেন যে হ্যাঁ আমরা জ্বালিয়ে দিয়েছি, পুড়িয়ে দিয়েছি, এরকম একটা বিষয়। তাহলে এই যে যেই পরিমাণ আসলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সম্ভবত উনি সংখ্যালঘু বলেই আর্মিরা গিয়েছিল, কিন্তু তাদেরকে আসলে ছাড়াতে পারেনি। এই হঠাৎ করে এইরকম সংখ্যালঘু নির্যাতন কেন বাড়লো 2024-এর পর থেকে, জুলাই আগস্টের পর থেকে স্যার? এটা সরকারের প্রপাগান্ডার জন্য। সরকার উঠে পড়ে, সরকার এই জি। নতুন সরকার আসার পরে আওয়ামী লীগের দোষ করতে গিয়ে ভারতের দোষ, হিন্দুদের দোষ বের করা শুরু করলো। এমনিতে আমাদের আহ দেশে এই সরকার আসার পরে একটা আতঙ্ক। আমাকে দেখে আপনি চিনতে পারতেছেন না, এর কারণটা হলো আমি আতঙ্কে ছিলাম। আমি আমি বহু কষ্টে বিদেশে ছিলাম 38 বছর। বড় আপনার কি বলবো, শখ করে দেশে গিয়েছিলাম যে পরবর্তী জীবন বাংলাদেশে কাটাবো, বয়স্ক জীবনটা মৃত্যুর আগ পর্যন্ত দেশেই থাকবো। আর দেশ আমাকে এত ভাবে সাহায্য করেছে, পড়াইছে, হ্যাঁ, বিদেশে পাঠিয়েছে, তার জন্য কিছু যদি করতে পারি। দেশে গিয়ে আপনার যেহেতু আমার বড় ভাই বললেন আর উনি কি করবেন না, আমাকে তখন তারা রাজনীতিতে ঢুকিয়ে দিলেন। এই আমি গিয়ে এমপি হলাম, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীও বানালেন। হ্যাঁ, এবং আমার মন্ত্রীর জন্য, মন্ত্রী ইজ নট ফর ইটস এ ফর ডেডিকেশন টু পিপুল, নট ফর মি। আমার ওইগুলো অত প্রয়োজন নাই, যাই হোক বানালেন। আর এই ঝামেলায় আমি দেশেই আমি আমেরিকায় ছিলাম এই আপরাইজিং এর সময়। আমি মাত্র 29 জুলাই দেশে এসে পৌঁছি, এবং তখন আর কোথাও যাওয়ারও সুযোগ হয়নি, জানিও না কি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমাকে এক কর্নেল সাহেব ফোন করে বললেন, স্যার আপনি, হাউ আর ইউ, উই আর হিয়ার টু প্রোটেক্ট ইউ। আমাকে সবাই বলল, স্যার আপনার এখন ফোন নাম্বার পেয়ে গেছে, লোকেশন পেয়ে যাবে, আপনি পালান। তারপর এই 8.5 মাস আমি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়িয়েছি, চেহারা ছবি সব পরিবর্তন করেছি, নিজের দেশে থাকতে পারিনি। এর মধ্যে লজ্জা দুঃখ খুব কম। বাধ্য হয়ে আবার এই ছেলে, আমি যখন দেশে যে আমার ছেলে মেয়ে পছন্দ করেনি, বলছিল আব্বু ডোন্ট গো। হ্যাঁ, আমি তখন দেশে গেলাম, না না বুড়ো বয়সে ওখানে গিয়ে থাকবো। যাই হোক, তা আমি নিজের কথা বলি, আতঙ্কে শুধু সনাতনী ধর্মাবলম্বী আতঙ্কে না, যারাই আওয়ামী লীগ কোনো সময় করেছে, আওয়ামী লীগ যুবলীগ এইসব করে, সবাই আতঙ্কে আছে। কারণ যখন যেখানে দেখা হবে তাদের, গেছে মসজিদে সেখানে ধরে ফেলেছে, গেছে জানা যায় সেখানে ধরে ফেলেছে। আর ধরে কি পিঠা, মানে
সেই মিডিয়েবল এইজের মধ্যে পিটা, আর এই সনাতনীগুলো তো মেরেই ফেলেছে, তাও পুড়িয়ে। আমার যখন পুড়িয়ে মেরেছে, আমার ইব্রাহিম আলাহ ইসলামের কাহিনী মনে হয়েছিল যে আল্লাহ তাকে যদি ঠিক করে দেন, আগুনটাকে নিস্তেজ করে দেন। হ্যাঁ, কারণ এইরকম অমানসিক মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে মেরে ফেলা, এগুলো তো আমাদের সময়। হ্যাঁ, অনেকেই হিন্দুর প্রপার্টি দখল করার জন্য সময় সময় আপনার ওদের ওখানে আক্রমণ করতো, কিন্তু বর্তমানে তো এটা একটা রেওয়াজ হয়ে গেছে। হিন্দু হইলেই যেহেতু সে কোনো অভিযোগ করতে পারবে না, সেজন্য একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মধ্যে আওয়ামী লীগের এখন সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। এইবার দেশ কি চলে? ইউনূস সাহেব এসেছিলেন, আমি ওনাকে তখন আমার বন্ধু বান্ধব যারা সরকার এখন উপদেষ্টা, তাদের বলছিলাম তোমরা ওনাকে বলো যে হি শুড ফলো নেলসন ম্যান্ডেলা ইউনিটির জন্য। কিন্তু উনি পুরোটা উল্টো, উনি হিংসা বিদ্বেষ, ওনার রুল ইজ এ ভেঞ্জেন্স এবং মবক্রেসি তৈরি। মবক্রেসির সুবিধা, ওরা মেরে ফেলে, ওনার কাজ উদ্ধার করে, উনি নির্বিকার হয়ে দেখে। হ্যাঁ, এটা আই ডিডন্ট এক্সপেক্ট ইট ফ্রম দিস গভর্নমেন্ট, খুবই দুঃখজনক। হ্যাঁ, এই সনাতনী এদের বিরুদ্ধে যে মানুষের এটা আক্রোশটার কারণ হচ্ছে সরকার বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছে, ভারতের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা চালাচ্ছে, নিজেদের অক্ষমতাকে অন্যের উপরে দোষারোপ করার চেষ্টা করে। আই থিঙ্ক দিস দে হ্যাভ টু চেঞ্জ দেয়ার এই ফিলসফি এবং এই স্ট্র্যাটেজি। দেখে স্বল্পকালের জন্য বাহবা পাওয়া যায়, দীর্ঘকালীন জন্য এইটা আমাদের মৃত্যুর সামিল। আম, জঙ্গি আপরাইজিং এর কথা আপনি বলছিলেন এবং আপনি বলেছেন যে এটা আসলে কোনো আহ অভ্যুত্থান ছিল না, কিছুই ছিল না। সেই বিষয়টি নিয়ে আমরা দুটো ভিডিও একটু দর্শকের সঙ্গে আচ্ছা, শেয়ার এখানে করব, আমি একটু তারপর অ্যাড করি, একটা জি অ্যাড করি ইফ ইউ অ্যালাউ মি। সেটি হচ্ছে যে হিন্দুরা বাংলাদেশের নাগরিক, তারা আওয়ামী লীগের ভোট দেয় জন্য তাদের পিঠা দেওয়া, এটা তো ঠিক না। দেশে প্রায় এখন 65% 70% লোক তারা আওয়ামী লীগের পছন্দ করে, আর এই জন্যে যে তাদের কর্মের জন্য। হ্যাঁ, ওদের দোষ ছিল, কিন্তু বর্তমানে এদের দোষ বেশি। তাই বলে এই 70% লোকটা আপনি পিটিয়ে মেরে ফেলবেন? হ্যাঁ, এইটা তো ঠিক না। ওরা একজন সমর্থনকারী, এই জন্য তাকে পিটাবেন, অধিকতর পিটাবেন, এটা কি? দিস ক্যানট বি গভর্নমেন্ট পলিসি এট হোক। জি, মোমেন বলেন, ভাই, সরি। আমি 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 এখানে একটু আপনার সঙ্গে অ্যাড করতে চাই। আমি জানি না আপনি আমার সাথে সহমত হবেন কিনা। শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক বলে তাদেরকে পিটানো হচ্ছে এরকমটা নয়। আমরা হঠাৎ করে আসলে এগুলো ছিল। আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি। আমার একজন বড় ভাই, উম আমি এলাকার নাম বলবো কিনা আমি জানি না, পুরানা পল্টনের ওইদিকে আসলে উনি থাকতেন। 2024-এর 5ই অগাস্টের যেদিন ঘটলো, সেদিন রাত্রেবেলা ওই পুরো বিল্ডিংটার যারা সোসাইটি থাকে তারা মিলে সকলে সিদ্ধান্ত নিল যে ওই বিল্ডিং এ কোনো সনাতনী ধর্মের মানুষকে তারা থাকতে দিবে না। এতদিন আওয়ামী লীগ ছিল বিধায় তারা এগুলো সহ্য করেছে। তারা কাফের বা মালাউন যে শব্দটা বলে, তাদেরকে তারা ঘর ভাড়া দেবে না। তো এইটা, হ্যাঁ, আওয়ামী লীগ সরকার আমলে এই ধরনের উগ্রবাদটা হয়তো চারা দেওয়ার সাহস পায় না, কিন্তু এটা হিন্দু বিদ্বেষ। এটা আমাদের যে সংবিধানের মূল ভিত্তির একটি ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, তার সঙ্গে যায় না। তো তো একদম এটা তো একদমই মানে অন্য ধর্মের প্রতি অসহিষ্ণুতা। এবং এখন তারা আসলে সুযোগ পেয়েছে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, এটার অত্যাচার। এটা আপনি আমার সঙ্গে সহমত কিনা? না, এটা আমি আপনার সাথে, আমাদের দেশে ধর্ম, আমরা ধর্মটাকে খুব রিচুয়াল ভাবে গ্রহণ করি, ধর্মের এসেন্সটা। কারণ দেখেন, রসুল বলে গেছেন, কোরআন শরীফে বলেছে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমার ধর্ম পালন করব। হ্যাঁ, তাদের এই ক্ষেত্রে আমাদের কোনো সংঘাত নাই, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে ধর্মজ্ঞান আপনার সীমিত থাকায়, দুর্বল থাকায় এই ধরনের বিভিন্ন ধর্মাবলম্বীর বিরুদ্ধে অনুযোগ, অভিযোগ এবং এই হিংসা বিদ্বেষ বের হয়। এইটা আমরা মনে হয় ঠিকমতো ধর্ম কি করতে পারিনি, শিক্ষা দিতে পারিনি। এটাতে আমরা টোটাল ফেল। আমি তো দেখি এই আমেরিকাতে, আমি দেখি আপনার ধর্মটা, ইসলাম ধর্ম বেশি গ্রহণ করা হয় দৈনন্দিন জীবনে। আমার দেশে সেই দিক মিথ্যা কথা বলে, আমার দেশে এখানে তো অনেক কম মিথ্যা কথা বলে। আমি তো বহু চুরি করে না,
আমি আমার ল্যাপটপ আমার ক্লাসরুমে ফেলে এসেছি, 3 দিন পরে গিয়ে দেখি ওই একই জায়গায় আছে। আমাদের দেশে এগুলো কোনোদিন কল্পনাই করতে পারবেন না, চুরি করে নিয়ে যাবে। সুতরাং আমাদের ধর্মবিদ্যটা বোধহয় খুব দুর্বল, আর এর পরিপ্রেক্ষিতেই এই ধরনের হিংসা বিদ্বেষ এইগুলো অনেক বেড়েছে। এবং এই মেবি রাইট, আগে সরকার শক্তিশালী ছিল, এই জন্য ভয়ে এই সনাতনের বিরুদ্ধে কাজ করতো না। এখন সরকার যেহেতু অ্যাবডিক্টেড দেমসেলভস, তার ফলে আপনার এই সনাতনীদের উপরে কিংবা দুর্বল লোকদের উপরে অত্যাচার বেশি হচ্ছে। অত্যাচার বেশি হচ্ছে। সরি। আমরা দুটো ভিডিও, না ইটস ওকে মোহন ভাই, আমরা দুটো ভিডিও শেয়ার করব, তারপরে সেটার ভিত্তিতে আপনার সঙ্গে আবার আমরা আলোচনায় যুক্ত হচ্ছি। শহীদ সার্জন জহুরুল্লাহ খালেদ টিভি রুম থেকে আমি রিফাত হোসেন সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগের দোকানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুয়ে দেই। যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে মেরে এক একটাকে শুয়ে দেই। দিয়ে আজকে জামাতে ইসলামের ডাক্তার শফিক সাহেবকে ক্ষমতায় আনতেছি। আজকে জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে নিয়ে আসছে। আজকে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনছে। বিএনপি জামাতে নেতাদেরকে কারাগার থেকে মুক্ত করে আনছে আমাদের জুলাই বিপ্লব সহযোদ্ধারা। তো সে বলতে পারেন, আমি তো বলছি, আমি নিজে না, আমার সাথে জুলাই গণ অভ্যুত্থানে যুব দলের, ছাত্র দলের, ছাত্র শিবিরের হাজারো ভাইরা আমরা পরিকল্পনা করছি পুরো ঢাকা শহরের সব থানা পুরাই দেবো। আমরা পরিকল্পনা, সমস্যা কি? এটা আমি বিরক্ত, আমি দেশ স্বাধীন করছি। জি মোহন ভাই, আপনি দেখছিলেন ভিডিও, এবং আমরা আজকে আমাদের শিরোনামের সঙ্গে এই ভিডিওটি খুবই সম্পৃক্ত, বিকজ আপনি বলছেন প্রক্সি যুদ্ধ বিএনপি জামাতের আঘাত। আপনি এক্ষুনি দেখলেন যে যারা থানা পুড়িয়ে দিয়েছে, যারা ছাত্রলীগের কিংবা বাংলাদেশের ৭১-এর মনোভাবের মানুষ যারা রয়েছে তাদেরকে হত্যা করেছে, এটা তারা সগৌরবে ডিক্লেয়ার করছে এবং বলছে যে এটা তারা গর্বিত কারণ তারা দেশ স্বাধীন করেছে। এই যে যারা বলছিলেন যে ডক্টর শফিকরকে ফিরিয়ে আনার জন্য এবং বিএনপির যারা রয়েছে তাদের উপর থেকে যেন কেস উঠে যায়, এবং আপনি জানেন, অবগত আছেন 2024-এর জুলাই অগাস্টে সময়ে অনেকগুলো জঙ্গি আসলে নরসিংদী থানা জেল এবং আরো বেশ কয়েকটি জেল থেকে অবমুক্ত হয়েছে, তাদেরকে এই সরকার ছেড়ে দিয়েছে। তার মানে এটি একটি জঙ্গি উত্থান। এই যে টোটাল একটি প্রশাসন পুলিশদেরকে এভাবে করে হত্যা করে, প্রায় ৩,০০০-এর উপরে পুলিশদেরকে হত্যা করে ব্রিজে ব্রিজে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আপনি একজন সাবেক পররাষ্ট্র মন্ত্রী, সেই জায়গা থেকে আমি বলছি যে এই পরিস্থিতি বাংলাদেশকে আন্তর্জাতিক জায়গাগুলোতে, পরিমণ্ডলে এটার ভাবমূর্তির উপরে কি প্রভাব পড়বে স্যার? অবশ্যই খুব খারাপ ভাবমূর্তি, এটা জঙ্গি দেশ হিসাবে প্রতিষ্ঠিত। আর দ্বিতীয়ত যে যাকে মেরে চাতে বিচার পাবে না, যে ইন্ডেমনিটিটা ঘোষণা দিয়েছে, এইটা আমার মনে হয় সরকারের খুব ভুল ধারণা হয়েছে। তার ফলে এনকারেজ করা হচ্ছে এই ধরনের অত্যাচার, এই ধরনের নির্যাতন। পুলিশ কোনো দলের না, পুলিশ হচ্ছে আপনার জনগণের বন্ধু। তাদের যদি মেরে ফেলেন তাহলে দেশে আপনি আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এবং এইটা সরকারের তারা বোঝা উচিত ছিল। হ্যাঁ, ইয়াং ছেলেপিদের মধ্যে অনেক উচ্ছ্বাস আছে, সেটা আই অ্যাকসেপ্টেড, তাদের অনেক উচ্ছ্বাস, অনেক কিছু আছে, কারণ তারা বিভিন্ন প্রোপাগান্ডায় অনেকেই আপনার গা হেলিয়ে দেয়। কিন্তু সরকার যারা নিয়ন্ত্রণ করেন তাদের তো সূক্ষ্মতম বুদ্ধি থাকা উচিত যে পুলিশ যারা মেরেছে তাদের শাস্তি হওয়া উচিত, যারা থানা জ্বালিয়ে দিয়েছে তাদের শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় সরকার এই ব্যাপারে, আই এম ভেরি স্যাডেন যে আমাদের বদরুল, যিনি আমাদের এখন পুলিশ কমিশনার, এখানে আমার সাথে ইউএনএতে ছিলেন, একটা ভদ্রলোক মানুষ, এটা ধর্মপরায়ণ লোক, তাদের তো নৈতিকতার মধ্যে আঘাত হওয়া উচিত যে পুলিশ মেরে ফেলেছে, তার বিচার হবে না, ইন্ডেমনিটি জারি করে দিয়েছে। দিস আর নট অ্যাকসেপ্টেবল, ইউ সি। দে শুড মেক নয়েজ। হ্যাঁ, পাবলিকলি না বললেও আপনার প্রাইভেটলি তাদের এগুলো ইস্যু নিয়ে তোলা উচিত। এর ফলে যেটা হয়েছে যে আমাদের এই দেশে বিদেশে আমাদের ভাবমূর্তিটা আবার তলানিতে চলে যাবে। আমি আপনার এই প্রেক্ষিতে বলি যে 2009 সালে শেখ হাসিনা আমাকে হঠাৎ করে ফোন বললেন, তারপরে আমাকে বললেন যে আপনি এই আমার রাষ্ট্রদূত হন। আমি বললাম আমি তোর ডিপ্লোমেট না, আমি শিক্ষক। তখন উনি বললেন যে না সেই যাই হোক। তখন উনি খুব দুঃখ করে বলেছিলেন যে মোমিন সাহেব দেখেন,
আমার দেশ পর পর 5 বার 1 নম্বর আপনার এই নাম্বার 1 কারাপ্ট কান্ট্রি হয়েছে। সবাই বলে আমার দেশে কোনো ডেমোক্রেসি নেই। হ্যাঁ, আপনাকে আমি ওখানে পাঠাচ্ছি, আপনি এগুলোর ভাবমূর্তিতে পরিবর্তন করবেন। হ্যাঁ, এবং when she was saying so, আপনার হৃদয় দিয়ে বলছিলেন, কারণ কান্নার মতো অবস্থা হচ্ছিল যে আমার দেশ এইরকম তলানিতে মানুষের চিন্তা করে দেখেনি। এবং she did excellent job during her time। আমাদের ভাবমূর্তি, আমি প্রথম যখন এখানে রাষ্ট্রদূত হয়ে আসলাম, আমার সহকর্মীরা বললেন যে স্যার, এই বড় বড় যারা উন্নত দেশ 5টা, বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার, তাদের রাষ্ট্রনায়কদের সাথে শেখ হাসিনা আসবেন ওই সেপ্টেম্বর অনুষ্ঠানে, তাদের সাথে একটা সাক্ষাতের 5 জনকে লিখলাম, কেউ উত্তর দেয় না। ভাগ্য ভালো আমার এক পুরনো ছাত্রী যে আমেরিকান সরকারের রাষ্ট্রদূত, সে পরে ব্যবস্থা করে দিল। হ্যাঁ, সো ইন দি প্রসেস থিংস ইমপ্রুভ। তো আমি খুব ভাগ্যবান সেই দিক থেকে যে বিভিন্ন সময় বিভিন্ন লোকরা সাহায্য করেছে এবং তার ফলে কিছু অর্জন সম্ভব হয়েছে। আমাদের বর্তমান ভাবমূর্তি, আমার মনে হয়, আমি সেদিন ডেপুটি সেক্রেটারি জেনারেলের সাথে আলাপ হয়েছিল, আমি অনেকের সাথে এখানে আলাপ হয়েছিল, তারা আমাদের দেশে আগে যে একটা সমমনা দেশ, ওটাও বাংলাদেশ গর্বের বিষয়, এই ব্যাপারে তারা এখন চুপ করে গেছে, বলে যে এই সবই কপালের লিখন। এবং মনে হয় হতাশার মধ্যে সবাই আছে। দেশে যেমন মানুষ হতাশায়, বিদেশের লোকেরা বাংলাদেশ সম্পর্কে এখন একটা হতাশার মধ্যে রয়েছে। এর পরিবর্তন অবশ্যই প্রয়োজন। মোমেন ভাই, আপনার সাথে এখন একটু আসন্ন নির্বাচন নিয়ে আপনার কাছ থেকে কিছু কথা জানতে চাইবো। আপনি জানেন যে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, যদিও সেটা কতটুকু আসলে এই সরকারি সাংবিধানিক সরকার নয়। আমরা মনে করি যে এটা লিগ্যাল বিষয় তো অবশ্যই নয়। তো এখন বিএনপি এবং জামায়াত, যদি আসলে আমরা ওইভাবে চিন্তা করি, যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং আমরা কিছু ভিডিও আজকে দর্শকদের সাথে শেয়ার করলাম, আপনি অলরেডি অবগত, কারণ আপনি এগুলোর উপর অ্যানালিটিক্যাল লেখা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য অলরেডি লিখে চলেছেন। সকলে জানে যে বিএনপি জামায়াত একসঙ্গে আঁতাত করেই এই আওয়ামী লীগ সরকারের পতনের ষড়যন্ত্রের সঙ্গে তারা লিপ্ত ছিল। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি মোমিন ভাই, এটা শুধু সরকার পতনের ঘটনা নয়, এটি বাংলাদেশকে দখলের একটি বিষয় ছিল। আওয়ামী লীগ সরকার থাকলে সেটা সম্ভব হয় না। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কেউই নই, কিন্তু তাও আমার জ্ঞানে আমি তাই দেখতে পেয়েছি, যে জন্যই কথা বলা। তো এখন যে আসন্ন নির্বাচনটা হবে, সেখানে এরা উভয় অংশ নেবে, আপনি কি মনে করেন ক্ষমতায় যেই আসুক না কেন, পরোক্ষভাবে জামায়াতের প্রভাব রাষ্ট্র পরিচালনায় কি থেকে যাবে? এটা কি আসলে মুদ্রার এপিঠ এবং ওপিঠ হবে বলে আপনি মনে করেন? আপনি ঠিকই বলেছেন। আমি এই সরকার শেখ হাসিনার বিদায়ের জন্য দুটো দিক আমি চিন্তা করি। একটি হচ্ছে যে মূলত যে শেখ হাসিনার সরকারে বাংলাদেশ খুব ভালো করতেছিল, এইটা দরিদ্র দেশটা একটা উন্নত দেশ হওয়ার পথে ছিল, এইটা অনেকের পছন্দ হয়নি। এইটা যারা বাংলাদেশ উন্নত হোক, এইগুলো আপনার আত্মনির্ভরশীল হোক, এইগুলো পছন্দ করে না, তারা এর পিছনে কিন্তু ছিল যে দেশ উন্নত হয়ে যাচ্ছে, কারণ দেখুন মুসলমান দেশগুলো যেটাই উন্নত হয় তারই ঝামেলায় ফেলে দেয়। তো এইটা একটা অনেকের আগ্রহ। আর দ্বিতীয়ত, আমরা স্ট্র্যাটেজিক্যালি এত ভালো জায়গায় অবস্থানে যা আমাদের নিয়ে খেলা করা যায়। শেখ হাসিনার সরকার থাকলে খেলা করার কোনো স্কোপ ছিল না, কারণ শেখ হাসিনার সবচেয়ে বড় সম্পদ ছিল জনগণ, আত্মবিশ্বাস, জনগণের উপর বিশ্বাস ছিল। তাই জন্য বিদেশি কারো কোনো ধরনের হুমকি দমকে উনি গ্রহণ করতেন না। দ্বিতীয়ত, উনি বঙ্গবন্ধুর মেয়ে, এইটাও তার মনে সবসময় ছিল যে আমি বাংলাদেশ, সেই বাংলাদেশ দেখতে চাই, সোনার বাংলা। সেই জন্য সে বাংলাদেশকে বিক্রি করার মন মানসিকতা কোনো মতেই নাই। তাকে মেরে ফেললেও সে বাংলাদেশ বিক্রি করতো না, ইন্টারেস্টে বিক্রি করতো না। এই জন্য ওরা মনে করলো যে তাকে বিদায় দেওয়া উচিত। হ্যাঁ ভাই, উনি ভাগ্যবান যে উনাকে মারে নাই, উনি জীবিত আছেন, এবং জীবিত আছেন বলেই আমার ধারণা যে কারণ আল্লাহ উনাকে জীবিত রাখছেন নিশ্চয়ই কোনো বিশেষ কারণের জন্য। আমার ধারণা থিংস উইল ইমপ্রুভ। হ্যাঁ, পাবলিকে ডেকে নিয়ে আসবে। এখন আপনি ইলেকশনের কথা বলছিলেন, ইলেকশনে যেটা একটা ইলেকশনটা ইউজ এ ওয়ে আউট ফর প্রফেসর মোহাম্মদ ইউনুস টু গেট আউট অফ দিস ম্যাস। তিনি যে ম্যাস তৈরি করেছেন,
হ্যাঁ, আমাদের অনেক আশা ছিল যে উনি ভালো কাজ করবেন, কিন্তু আশা এক্কেরে ঘুরে বালি। এত তলানিতে নিয়ে যাবেন এইটা আমরা কল্পনা করিনি। হ্যাঁ, এত খারাপ করবেন, আই এম রিয়েলি শকড। আপনার বাংলাদেশের মতো দেশ চালানো এমনিতেই কঠিন, যেখানে আপনার নুন আনতে পান্তা ফুরায়, সেই দেশ চালানো কঠিন। বাট শেখ হাসিনা ডিনে মিরাকল। আমি তো বলি এটা বাংলাদেশের স্বর্ণযুগ শেখ হাসিনার, উইথ অল হার উইকনেসেস এন্ড ফলিস। হ্যাঁ, ওনার মুখটা একটু বেশি কড়া ছিল, বাট অল সেড এন্ড ডান শি ডিড অ্যান এক্সিলেন্ট জব, কারণ ভালো ভালো লোকগুলোকে তিনি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করেছেন। পরবর্তী শেষের দিকে উনি অবশ্য সরকারি কর্মচারীর উপর বেশি নির্ভরশীল হয়ে যাওয়ায়, এটা আমি অনেক সময় বলেছি, কারণ জনগণের সাথে সম্পৃক্ত থাকে এই সাধারণ এই লুঙ্গি পড়া রাজনীতিবিদরাই, তারাই ভালো বুঝে। হ্যাঁ, এবং শেখ হাসিনা সবসময় বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চেয়েছিলেন। এটা খুবই দুঃখজনক যে যিনি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য উদ্যোগ নেন দেশে বিদেশে, এবং সেইটা কিভাবে তার উনি 6টা অবজেক্টিভ দিয়েছিলেন যে এইগুলো করতে পারলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, এবং এটা ইউএন ওনার প্রস্তাব গ্রহণ করেছে। শি ইজ দ্য অনলি হেড অফ দি গভর্নমেন্ট যার নামে একটা প্রস্তাব তৈরি হয়েছে এই ইউএনওতে, এবং এইটা হচ্ছে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে এ মডেল ফর পিস সেন্ট্রিক ডেভেলপমেন্ট মডেল। এটা হচ্ছে পিপলস এম্পাওয়ারমেন্ট, মানুষকে ক্ষমতায়ন বাড়িয়ে, এবং সেইখানে চাকরির তৈরি, যাই হোক নিশ্চয়তাগুলো অনেকের যায়। যে জিনিসটা আপনি বলছেন যে ইলেকশনে যদি 50 বা 60-70% লোককে বাদ দিয়ে ইলেকশন হয়, সেইটা কিন্তু নির্বাচন না, সেইটা একটা ডক্টর শ্যাম ইলেকশন। এতে কি হবে, দেশের আপনার এই অনিশ্চয়তা দূর হবে না, ব্যবসা বৃদ্ধি হবে না, ফরেন কি বলে ইনভেস্টমেন্ট আসবে না, এগুলো কিছুই হবে না। সুতরাং এই ইলেকশন খুব একমাত্র হবে হয়তো আপনার ইউনূস সাহেব বলতে পারেন আমি ইলেকশন দিয়ে সরে গেছি। হ্যাঁ, আর উনি যে আতাতটা করেছেন যেটা শুনতেছি যে উনি সরবেন না, কারণ উনি খুব লুবি লোক। উনি দেখেন না, একটা এমডির চাকরি বয়স চলে যাওয়ার পরেও রাখার জন্য ওনাকে বলা হয়েছিল আপনি চেয়ারম্যান হন। হ্যাঁ, উনি প্রথম কিস্তিতে রাজি হয়েছিলেন, কিন্তু এমডির অনেক মোহ, এই তার ফলে উনি ওটা রাখতে চেয়েছেন। আমার কাছে খুব তাজ্জুব মনে হয়, এইগুলো চাকরি টাকরি তো হনখা আসবে যাবে, কিন্তু এত মোহ ওনার যে ওইটাই ছাড়তে চান নাই। আর চিফ অ্যাডভাইজার উনি সহজে ছাড়বেন না, কোনোভাবে থেকে দেওয়ার চেষ্টা করবেন, যদিও উনি টের পাচ্ছেন না যে উনি টোটালি ইউজলেস, ইনকম্পিটেন্ট। এটা আমার লজ্জা লাগে যে ওই রকম একটা নোবেল লরেটকে ইনকম্পিটেন্ট বলতে হয়, কিন্তু ওনার যে গত 14 মাসে যা করেছেন, আমি আপনার 10 মাসের সময় একটা রিপোর্ট তৈরি করি, এবং রিপোর্টটা দেখে আপনি যে কোনো ভদ্রলোক, এটা অবজেক্টিভ, আই ট্রাই টু বি অ্যাজ অবজেক্টিভ অ্যাজ পসিবল। হ্যাঁ, সেই ক্ষেত্র থেকেই এটা, বিকজ ইফ ইউ নো দ্য রিয়ালিটি দেন ইউ ক্যান টেক কারেক্টিভ অ্যাকশন। সেই উদ্দেশ্যেই এই রিয়ালিটি চেক আমি ক্রাইসিস ইন বাংলাদেশের উপর একটা রিপোর্ট তৈরি করি। পরবর্তীতে বিভিন্ন সময় তবে আমার মনে হয় উনি এইসব ধারে কাছে নাই। হ্যাঁ, দেশটার পড়াশোনা করে দেশ ধ্বংস করে দিয়েছেন। পড়াশোনা না থাকলে দেশের ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যৎ খুব তখন তালেবান হয়ে যাবে। যাই হোক, এখন যে ইলেকশনটা করতেছেন, ইলেকশনটা গ্রহণযোগ্য হবে না, এবং গ্রহণযোগ্য না হলে উনি হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু দেশটা তলানিতে চলে যাবে। দেশের যে ভবিষ্যৎ, সোনার বাংলা, উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অর্থনীতি, ওইটা। আর আরেকটি জিনিস, উনি সবার সাথে শত্রুতা শুরু করেছেন দেশের মানুষের বিরুদ্ধে। দল তো আওয়ামী লীগ তো বাদই দিলাম, বাকিদের সাথে শত্রুতা। হ্যাঁ, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সাথে আরো বহু দলের সাথে উনি শত্রুতা সৃষ্টি করেছেন। আর বিদেশের সাথে, প্রতিবেশীর সাথেও শত্রুতা। এই শত্রুতা ওনার করার কোনো দরকার ছিল না। ওনারা হঠাৎ করে বললেন যে ভারতে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, 100টা চুক্তি করেছে, একটা চুক্তি এখনো বাদ দিতে পারেন নাই। উনি বললেন, ওনার লোকজন বললো কি ভারতীয় লোকরা বাংলাদেশ দখল করে, 26 লাখ ভারতীয়রা বাংলাদেশে একটা লোককে বের করতে পারেন নাই। এইরকম মিথ্যার ফুলজুরি দিয়ে দেশ শাসন বাহবা পাওয়া যায় সহনকালীর জন্য, বাট ইন দ্য লং রান দিস আর নট। আমার মনে হয় উনি ভুল পথে চলছেন, এবং ভুল পথে চলার ফলে, এবং এই ইলেকশনটা যেটা করবেন, হ্যাঁ, এটাতে ওনার হয়তো একটা মুক্তির পথ থাকতে পারে।
কিন্তু জনগণ এটা গ্রহণ করবে না। তাতে যারা নতুন সরকারে আসবেন, যদি যারা জিতবেন, ওরা বেশি দিন টিকে থাকবেন না। দেখেন আমাদের দেশে 1996-এ ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হয়, আওয়ামী লীগ জয়েন জি করে, জনগণ এত ভোট দেয় নাই। হ্যাঁ, ম্যাক্সিমাম 20% না 21% লোক ভোট দিয়েছিল। 12 দিন মাত্র সরকারে থাকতে পেরেছে, এরপরই ধ্বংস হয়ে যায়, নতুন করে আরেকটা ইলেকশন দিতে হয়। তো এরা যারা আসবেন অনেক খরচ টরচ করে, তিনারা হয়তো বেশি দিন টিকবেন না, একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। আমরা দেশে অনিশ্চয়তা চাই না, আমরা চাই দেশে স্টেবিলিটি। স্টেবিলিটি লিডস টু ডেভেলপমেন্ট। আমাদের দেশে মানুষ বড় কষ্টে আছে, এই মানুষের কষ্ট হয়রানি দূর করার জন্যে আপনার সরকার চাওয়া দরকার, একটা ভালো সরকার যে মানুষের হয়রানি দূর করবে। হয়রানি আগের সরকারও যথেষ্ট, আমাদের সরকারি কর্মচারীরা যথেষ্ট করেছেন, আমি এ নিয়ে অনেক সময় বকবক করেছি, পার্লামেন্টও বলেছি। কিন্তু হয়রানির একটা মন মানসিকতা আমাদের, এবং এটার জন্য স্ট্রাকচারাল প্রবলেম। আমি এই জন্য এক সময় আগের সরকারকেও বলেছিলাম যে আমেরিকাতে হয়রানিটা কম হয়, এর কারণটা সে ক্ষমতা বিকেন্দ্রীকরণ আর মানুষের প্রতি বিশ্বাস। আমি ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য জেলায় জেলায় জেলা সরকার, যারা বঙ্গবন্ধু করতে চাইছে, জেলা সরকার, স্থানীয় জনগণ তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এইটার জন্য আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু খুব পাত্তা দেয়নি। আগামীতে এইসব না করলে পরে দেশে হয়রানি কমবে না, আর হয়রানি হয় তার সাথে দুর্নীতি হয়। আগের থেকে এখন দুর্নীতি অনেক বেড়েছে। আমার এক অফিসার আমাকে বলল, স্যার আমরা যখন সরকারি চাকরিতে জয়েন করি, আমাদের উদ্দেশ্য ছিল আমরা ভালো কাজ করব, সম্মান পাবো, আর জি দেশের মঙ্গল করব। আর এখন আমার যে অফিসারগুলোর কত হাজার নাকি নতুন ঢুকছে, বলে এরা সবাই তো ইলিগাল প্রসেসে ঢুকছে, ইলিগাল সরকারে, ওদের ভয় যে নতুন সরকার আসলে ওদের চাকরি চলে যাবে। বললে যে স্যার আমার এই যে নতুন নতুন অফিসার আসছে, তাদের দিয়ে আমি কোনো কাজ করাতে পারি না, কারণ তারা আমার মুখের উপর বলে যে স্যার আমি কাজ করে কি করব, কারণ নতুন সরকার আসলে আমাকে বাদ দিয়ে দিবে, সুতরাং এই কয়েকদিনে যা পারি খেয়ে ফেলি। তার ফলে ও বলে স্যার এই জন্য দুর্নীতি অনেক বাড়বে। Very sad. These are sad stories, but these are the realities. ট্রুথ। These are the realities, you know. একদম। মোহন ভাই, আমরা আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য সত্যি আপনাকে ধন্যবাদ, কারণ আপনি প্রত্যেকটি জিনিস তথ্যের ভিত্তিতে বলেছেন, শুধু আপনার চিন্তা কিংবা ভাবনা বলেননি, বা এটা কোনো হাইপোথিসিস নয়, যেটা এই সময়ের জন্য খুবই জরুরি মানুষের মধ্যে সচেতনতা তৈরির ক্ষেত্রে। লাইভের একদম শেষে যদি আপনাকে অনুরোধ করি, এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশে যে জনগণ যুক্ত রয়েছে এবং পরবর্তীতে যারা আরো অনেকে দেখবেন, তাদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আপনার কি আহ্বান কিংবা কি বলবার আছে? একটা একটা কমেন্ট দেখলাম, একজন লিখছেন যে আমরা যখন সরকারে ছিলাম তখন রাশিয়ার কে জানি বলেছে যে দেশে পরাশক্তিগুলো কোনো একটা ঝামেলা করতে যাচ্ছে। আমাদের কাছে সরকার, রাশিয়ান সরকার এইসব কিছু তথ্য দেন নাই, হয়তো মিডিয়ায় কেউ কেউ বলেছেন টলেছেন, হ্যাঁ, কিন্তু এরকম তো অনেকে বলতে, আমরা এই জন্যে তো কি করি নাই। কিন্তু এই যে কনস্পিরেসিটা হচ্ছে, এইটা আমরা কিছু কিছু আপনার বলতে পারেন যে এই কি পাচ্ছিলাম, কারণ ইলেকশনটা তো ফেয়ার এন্ড ফ্রি হলো, হ্যাঁ, তারপরেও এরা দেখেও উল্টা কথা বলল। তখন বলা হলো যে যে তাদের মধ্যে একটা কিছু একটা চিন্তা ভাবনা চলছে। আর আজকে দেখি যে এনজিও গুলো, আমরা শেখ হাসিনা সবসময় এনজিও গুলো সাহায্য করেছেন, তারা যে টাকা পয়সা সংগ্রহ করে উল্টা কাজ করেছে, এটা কোনোদিন আমরা কল্পনা করতে পারিনি। হ্যাঁ, ইট ইজ সো স্যাড যে এই ধরনের হয়েছে। আমি যেটা দেশবাসীকে বলতে চাই যে সরকার আসবে যাবে, এটা স্বাভাবিক নিয়ম, হ্যাঁ, কিন্তু সরকার আসলে পরেই আগের সরকার সব খারাপ, সব বাদ, এইটা ঠিক না। এই আমেরিকাতে সরকার আসে, কিন্তু সরকারের একটা স্থিতিশীলতা আছে, আর সেই একটা লক্ষ্য থাকে সরকারে, সেটা মানুষের, দেশবাসীর কল্যাণ, দেশের মঙ্গল। সুতরাং যেই সরকারে আসেন, এই যে হিংসা, এইগুলো কমান আল্লাহর ওয়াস্তে, কারণ কদিন পরে আপনিও চলে যাবেন, হ্যাঁ, কেউ টিকবে না, কদিন পরে সবাই গর্তে চলে যাবে। সুতরাং এইসব হিংসা বিদ্বেষ কমিয়ে দেশে যাতে মঙ্গল হয় সেটা চিন্তা করেন। এই একটা শ্যাম ইলেকশন দিয়ে আপনি হয়তো পার পেয়ে যাবেন কিছুদিনের জন্যে,
কিন্তু ইতিহাস আপনাকে মুক্ত করবে না। ইতিহাসে যদি আপনি আপনার ঠিক হয়ে থাকতে চান, তাহলে মানুষের মঙ্গলের কথা চিন্তা করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। কোনটা মঙ্গল সেটা আমাকে বুঝাই বলতে হবে না। আপনি নিজের দিলকে, নিজের আত্মাকে প্রশ্ন করেন, প্রশ্ন করলে পেয়ে যাবেন এবং তখন বুঝবেন যে আপনি কোনটা ভুল করেছেন কোনটা। আমার মনে হয় এই ক্ষেত্রে যে আওয়ামী লীগের যেমন একটা বড় শিক্ষা